যেখানে ইন্টারসেক্ট করেছে এই ইন্টারসেক্টিং পয়েন্ট অর্থাৎ এখানে এই পয়েন্টটার স্থানাঙ্ক। তোমাদের ক্লাস 11 সেমিস্টার 2 এর প্রথম ক্লাস জিওমেট্রি প্রথম ক্লাস সরলরেখা। আচ্ছা, এই সরলরেখা হচ্ছে জিওমেট্রির একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই জিওমেট্রি কি কি চ্যাপ্টার আছে আর সরলরেখা ছাড়া? এই সরলরেখার পর আমরা পড়বো বৃত্ত, আমরা পড়বো প্যারাবোলা বা অধিবৃত্ত, আমরা পড়বো ইলিপস বা উপবৃত্ত, আমরা পড়বো হাইপারবোলা বা পরাবৃত্ত। এই কটা চ্যাপ্টার আমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার। মোটামুটি 5টা চ্যাপ্টার আছে। এই 5টা চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে 4 মার্কসের কোশ্চেন আসবে, 3 মার্কসের আসবে এবং 2 মার্কসের আসবে। তো ভালো করে শুনবে। এখানে কনসেপচুয়াল চ্যাপ্টার, ভালো করে কনসেপ্ট বুঝতে হবে এবং কিছু ফর্মুলা আছে, ফর্মুলাগুলো আমি বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, তোমাদের এখানে প্রচুর থিওরি আছে। তো যতটা পারি থিওরি আমি কম করাবো, কারণ তোমাদের টাইম খুবই কম। জানো তোমরা ভালো করে যে তোমাদের 4 মাসের মধ্যে সিলেবাস শেষ করতে হবে, তাই থিওরিটা খুবই কম করাবো আমি, কিন্তু আমি টু দা পয়েন্ট ওই ডায়াগ্রাম আমি তোমাদেরকে পড়াবো, কারণ জিওমেট্রি মানে ডায়াগ্রাম, ঠিক আছে? চলো আমরা কনসেপ্টটা বুঝি সরলরেখার। আগে বলো সরলরেখা কাকে বলে? কে বলতে পারবে? সরলরেখা চ্যাপ্টার করছি, সরলরেখা কাকে বলে? কে কে পারবে? এনিওয়ান? হোয়াট ইজ স্ট্রেট লাইন? হোয়াট ইজ স্ট্রেট লাইন? কে কে পারবে? চলো কেউ বলবে? শুভম বলো। এই আসতে বলছে দুটো বিন্দুতে সবথেকে কম দূরত্বের যে রেখা সরলরেখা। আচ্ছা, আর কেউ? আচ্ছা দেখো, বাই ম্যাথমেটিক্যাল এটা ডেফিনেশন হবে না, ভালো করে শুনবে। বলছে এই যে জিওমেট্রিক্যাল যত ফিগার পাবো, সরলরেখা বলো, বৃত্ত বলো, অধিবৃত্ত, পরাবৃত্ত, যা ইচ্ছা বলো, কারণ জিওমেট্রিক্যাল যত ফিগার পাবো, এই প্রত্যেকটা ফিগার ড্র করার জন্য বা কাকে বলে বলার জন্য আমার সবার প্রথম দরকার, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এ মুভিং পয়েন্ট। মুভিং পয়েন্ট মানে হচ্ছে চলমান বিন্দু। আমি বললাম পি একটি চলমান বিন্দু, এটা একটা পি, এই বিন্দু হচ্ছে চলমান বিন্দু। চলমান বিন্দু মানে কি বলো? মুভিং পয়েন্ট, যে পয়েন্টটা কন্টিনিউয়াসলি চলছে বা মুভ করছে। ওকে, আমি জোর করে ফোর্স করে এই পি পয়েন্টকে আটকে রেখেছি। ভালো করে শুনবে, এখানে জিওমেট্রি মানে প্রচুর কনসেপ্ট আছে, তাই ভালো করে শুনবে। আমি বললাম পি একটি পয়েন্ট, কি পয়েন্ট বলো? এটা একটা মুভিং পয়েন্ট। এইটুকু ঘরের মধ্যে তোমরা যদি কথা বলে কেউ একটু ফুস পায় আমি শুনতে পাবো, আর ভেবো না স্যার এদিকে মুখ ঘুরে আছে বলে কথা বলে সবাইকে মেরে বের করে দেবে এখান থেকে। তাই চুপচাপ শোনো, ভালো করে কোশ্চিন করবে বুঝতে না পারলে। এই যাও তো, গেটটা খুলে দাও তো। দেখো তাহলে শুনবে, এই তোমরা একটু পিছিয়ে যাও তো, তুমি ওখানে চলে যাও, তোমরা পিছিয়ে যাও তো, এখানে বসে থাকো রাইকে যাও, শুভক্ষণে চলে যাও, শুভক্ষণে চলে যাও। এই রাই কাঠের দরজাটা লাগিয়ে দিও। অনুরাগ তুমি ওখানে চলে যাও, তুমি ওখানে বসো, শুভক্ষণে বসো, আসতে স্ট্যান্ড আপ ফোনটা। এই তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট, এদিকে ঢুকে যাও, এদিকে 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 ঢুকে, এদিকে ঢুকে যাও। ওখানে বসে যাও ফাস্ট, তাড়াতাড়ি। দেখো তাহলে আমি সরলরেখা কাকে বললাম? এদিকে কথা না, বললাম যে পি একটি মুভিং পয়েন্ট। কি পয়েন্ট বলো? পি একটি মুভিং পয়েন্ট, অর্থাৎ চলমান বিন্দু। ওকে, আমি জোর করে ফোর্স করে ধরে রেখেছি, যদি ছেড়ে দেয় কি হবে? আবার চলতে শুরু করবে। ওকে, বললাম এ মুভিং পয়েন্ট মানে একটা চলমান বিন্দু যখন দিক পরিবর্তন না করে, মোস্ট ইম্পর্টেন্ট দুটো জিনিস, একটা হচ্ছে চলমান বিন্দু আর একটা হচ্ছে দিক পরিবর্তন না করে যখন চলতে শুরু করে। কি বললাম? দিক পরিবর্তন না করে, অর্থাৎ এই পি বিন্দু চলমান তো, ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর দিক পরিবর্তন না করে যখন চলতে শুরু করলো, বলে চলতে শুরু করলো কিন্তু দিক পরিবর্তন করবে না। ওকে, তাহলে এখানে চললো, আবার এখান থেকে শেষ হয়ে আবার ঘুরে আসলো এখানে, আবার এখানে চললো। তাহলে এই যে পি বিন্দুটি চলমান বিন্দু যে পথে চললো, সেই পথকে অঙ্কের ভাষায় বলি সঞ্চার পথ। কি বললাম আমি? সঞ্চার পথ বা ইংলিশে লোকাস। লোকাস। ওকে, তাহলে এই যে পি বিন্দু যে পথে চললো সেই পথকে বলি সঞ্চার পথ বা লোকাস, আর সেই পথ থেকে আমরা বলি সরলরেখা। তাই না? দেখো তো, দুটো ইম্পর্টেন্ট জিনিস, একটা হচ্ছে মুভিং পয়েন্ট আর কি বললাম, দিক পরিবর্তন না করে যখন চলতে শুরু করবে। তাহলে এ মুভিং পয়েন্ট মানে একটা চলমান বিন্দু যখন ডিরেকশন চেঞ্জ না করে, অর্থাৎ দিক পরিবর্তন না করে যখন চলতে শুরু করে, তাহলে সেই পি বিন্দুর যে লোকাস বা সঞ্চার পথ তাকে আমরা বলি কি বলো? সরলরেখা। ক্লিয়ার? এটা হচ্ছে অরিজিনাল ডেফিনেশন অফ স্ট্রেট লাইন। বুঝে গেল? সঠিক ডিস্টেন্স গুলো ফিজিক্স হয়, অঙ্কে না।
অঙ্কে বলছে যে এটা মুভিং পয়েন্ট, সে মুভিং পয়েন্টের দিক পরিবর্তন না করে যখন চলতে শুরু করবে তখন এই পি পয়েন্টের যে পথে চলতে শুরু করেছিল সেই পথকে আমরা বলি সঞ্চার পথ অথবা লোকাস, সেটাকে আমরা বলি সরলরেখা। ওকে, তাহলে সরলরেখা একেবারে কোনো সমস্যা নেই। এবার শুনবে, এই যে পি পয়েন্টকে যখন ফোর্স করে আটকে রেখেছিলাম এখানে, তাহলে কোনো একটা জায়গায় পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলো? লাইক ধরলাম এক্স কমা ওয়াই, কারণ কোন একটা বিন্দু আছে মানে কি তার তো পজিশন থাকবে, স্থানাঙ্ক থাকবে, তাই না? মিমো সৃজিত গল্প করছো, আরেকবার ওয়ার্নিং দেবো না, এবার বের করে দেবো, বাড়িতে ফোন করবো বের করে দেবো, কোনো পরিষ্কার কথা বলছি, ভালো করে শোনো। প্রত্যেকটা জায়গার আমি এখানে ফালতু বকছি না, প্রত্যেকটা জায়গার মানে আছে, ভালো করে শুনবে। বললাম এই পি বিন্দু যখন আমি এখানে জোর করে আটকে রেখেছিলাম, তাহলে একটা পি বিন্দুতে স্থানাঙ্ক থাকবে না, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক ধরলাম এক্স কমা ওয়াই। এই যে অঙ্ক করার সময় যখন সরলরেখার ইকুয়েশন তৈরি করবো না, তখন দেখবো এক্স আর ওয়াই সবার সঙ্গে উজ্জ্ব থাকবে, অর্থাৎ প্রত্যেকটা ইকুয়েশনের সঙ্গে না এক্স ওয়াই থাকবে। তাহলে কোশ্চেন স্যার এক্স ওয়াইটা কোথা থেকে পেলাম, তাই না? আমি বললাম কি একটা সরলরেখার, এই সরলরেখার ইকুয়েশনটা লিখলাম এখানে, সেখানে দেখবে এক্স ওয়াই থাকবে। আমি যখন প্যারাবোলা করাবো, বৃত্ত করাবো, সেখানে এক্স ওয়াই থাকবে। তাহলে কোথায় পেলাম ওটা? এক্স ওয়াই মানে হচ্ছে যে এই মুভিং পয়েন্টটা ছিল, সেই মুভিং পয়েন্টের কোন একটা বিন্দুতে স্থানাঙ্ক। তাহলে এক্স ওয়াই, এই জিওমেট্রিতে এক্স ওয়াই মানে কি বলো? এক্স ওয়াই মানে হচ্ছে যে এই প্রত্যেকটা ফিগার, অর্থাৎ বৃত্ত বলো, সরলরেখা বলো বা প্যারাবোলা বলো, প্রত্যেকটা ফিগার তৈরি করার জন্য একটা মুভিং পয়েন্ট দরকার। সেই মুভিং পয়েন্টের কোন একটা বিন্দুতে স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। একদম মাথায় ঢুকিয়ে নাও, এক্স কমা ওয়াই যখন আমি লিখবো একটা ইকুয়েশনের মধ্যে, সেই এক্স ওয়াইটা কোথা থেকে আসলো? ভাববে ওই ইকুয়েশনের একটা মুভিং পয়েন্ট দরকার ছিল, সেই মুভিং পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। ক্লিয়ার আমার কথা? বোঝা গেল? দেখো এই যে যত বড় বড় থিওরি আছে না, এই সবগুলোকে খেয়ে নিয়ে যতটা সহজে তোমাদের বলানো যায়, যতটা সহজ বোঝানো যায় সেভাবে বোঝাচ্ছি, ঠিক আছে? কোনো বইয়ে এত শর্ট, এত ভালো করে, এত গুছিয়ে গাছিয়ে লেখা নেই, এত ডিটেলস ছবি দিয়ে ওরকম বোঝাতে গেলে কঠিন পেয়ে যাবে, অঙ্ক কঠিন হয়ে ছেড়ে দেবে। বাবা আমি আবার বলি, এই এক্স ওয়াই যখন দেখবে একটা ইকুয়েশন, এক্স ওয়াইটা মানে কি? এক্স ওয়াই হচ্ছে যে ইকুয়েশনটা লিখছে, অর্থাৎ বৃত্ত হলে বৃত্তের ইকুয়েশন, সরলরেখা হলে সরলরেখার ইকুয়েশন, ওই ইকুয়েশন যে সরলরেখাটা ছিল সেই সরলরেখার মুভিং পয়েন্টের স্থানাঙ্ক। ওকে, কোন একটা বিন্দুতে মুভিং পয়েন্টের স্থানাঙ্ক, ঠিক আছে? এই চলমান বিন্দু কোন একটা বিন্দুটার কোন একটা স্থানাঙ্ক এখানে আটকে রেখেছি জোর করে, এই স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, বুঝলে? আচ্ছা, তাহলে এটা আমরা বেসিক কনসেপ্ট বুঝে গেলাম সরলরেখা কাকে বলে। এবার যেটা বুঝবো সরলরেখার জন্য, ভালো করে শুনবে, দুটো জিনিস জানতে হবে। একটা হচ্ছে যে আনতি কি জিনিস, কি বললাম দেখো ভালো করে শুনবে। ইংলিশ ভার্সন কি আছে এখানে? ওকে, আনতি ইংলিশ হচ্ছে ইনক্লাইনেশন। ওকে, আনতি এটা কি জিনিস বলছে, ভালো করে শুনবে। এটা জানি আমরা কোঅর্ডিনেট অ্যাক্সিস, তাই না? এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, অরিজিন। বলছে কোন একটা সরলরেখা, লাইক এক্সাম্পল নিলাম আমি, একটা সরলরেখা বললাম, এটা একটা সরলরেখা, আমি নাম দিলাম এ বি। বলছে এই এবি একটি সরলরেখা। ওকে, এই এবি সরলরেখা পজিটিভ এক্স অ্যাক্সিস কোনটা বলো? এটা না? বলছে কোন একটা সরলরেখা, এবি একটি সরলরেখা, ধনাত্মক এক্স অ্যাক্সিসের সঙ্গে, এই পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে কোণ করবে, কিভাবে করবে? অ্যান্টি ক্লকওয়াইজ যে কোণ করবে সেটাকে বলি আমরা কি বলো? লাইক থিটা নাম দিলাম, তাহলে এই থিটাকে বলি আমরা আনতি। কারণ এই সরলরেখার আনতি। আমি আবারও বলি, কোন একটি সরলরেখা ধনাত্মক এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ যে কোণ করবে তাকে আমরা বলি আনতি বা ইনক্লাইনেশন। মাথায় রাখতে হবে। এই দেখো, এটা এই দিকটাও কিন্তু পজিটিভ না, এভাবে কোণ করলে কিন্তু হবে না। ওকে, এটা দেখো ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে, তাই না? অ্যান্টি ক্লকওয়াইজ হতে হবে কিন্তু সবসময়। বোঝা গেল আমার কথা? তাহলে কোন একটি সরলরেখা পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যখন অ্যান্টি ক্লকওয়াইজ যে কোণ করবে সেই কোণকে আমরা বলি ইনক্লাইনেশন বা আনতি। বোঝা গেল? যদি সরলরেখাটা এরকম হতো তাহলে এই কোণটাকে আনতি বলতাম আমরা, তো এটাকে বলতাম না, ঠিক আছে? মানে অ্যান্টি ক্লকওয়াইজ আসতে হবে। ক্লিয়ার তো আনতি মানে কি? বোঝা গেল সবার? তাহলে আনতি ক্লিয়ার। এবার আরেকটা জিনিস পড়বো, তার নামে কি বলে তো? নতি। নতি এর আর অনেকগুলো নাম আছে, এর নতি আরেকটা নাম আছে প্রবণতা। ওকে, আর ইংলিশ নাম হচ্ছে স্লোপ, আরেকটা নাম আছে গ্রেডিয়েশন। বানান ভুল হলে ক্ষমা করে দিও। বা স্লোপ, গ্রেডিয়েশন, নতি বা প্রবণতা, কনসেপ্টটাকে বলি। আমি কি বললাম? এটা ভেরি ইম্পর্টেন্ট, নতি বা প্রবণতা বা স্লোপ বা গ্রেডিয়েশন। সবথেকে ইম্পর্টেন্ট নাম হচ্ছে যে এই স্লোপটাকে মাথায় রাখতে হবে। স্লোপ বা প্রবণতা বা গ্রেডিয়েশন বা নতি কি জিনিস, ভালো করে শুনবে। একটি সরলরেখার নতি থাকবেই। ওকে, নতি খুব ইম্পর্টেন্ট জিনিস সরলরেখার। বলছে একটি সরলরেখার যে আনতি বা ইনক্লিনেশন থাকবে, থাকবে না? যে কোণ তৈরি করবে, সেই আনতি বা ইনক্লিনেশনের যে ট্যানজেন্টের মান, অর্থাৎ ট্যান, দেখ আনতি কত? থিটা না?
তাহলে এই যে থিটা, এই থিটার ট্যানজেন্টের মান অর্থাৎ ট্যান থিটাকে আমরা বলি নতি বা প্রবণতা বা স্লোপ। ওকে, কোন একটি সরলরেখার আনতির ট্যানজেন্টের মানকে, আনত মানে থিটা, তার থিটার ট্যানজেন্টের মানকে আমরা বলি অর্থাৎ ট্যান থিটাকে আমরা বলি কি বলো, নতি বা প্রবণতা বা স্লোপ। এখন তো জেনে নেবো স্লোপ মানে কি বলো, ট্যান থিটা। যেটাকে ভালোবেসে একটা নাম দেওয়া হয়েছে, তার নাম কি বলো, তার নাম হচ্ছে স্মল এম। স্মল এম হচ্ছে ট্যান থিটাকে ডিনোট করা হয়। তাহলে স্মল এম মানে কি জানবো বলে এখন থেকে, প্রবণতা বা স্লোপ। বোঝা গেল, সেটা মানে ট্যান থিটা। থিটা কি জিনিস বোঝা গেল, থিটা মানে হচ্ছে আনতি, তার ট্যানজেন্টের মানকে আমরা কি বলি, নতি বা প্রবণতা বা স্লোপ। সেটাই করে এখন নাম দেবো ছোট নাম একটা কি, ট্যান থিটা। এটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে? সবাই ক্লিয়ার তো? সবাই বোঝা গেল? ওকে, চলো তাহলে আমরা কি কি বুঝলাম, দুটো জিনিস বুঝলাম, একটা হচ্ছে আনতি কি জিনিস আর একটা নতি বা স্লোপ কি জিনিস। সবাই ক্লিয়ার হয়েছে? ওকে, চলো এরপরে শুনবো, লিখবো খাতায় হেডিং করবে, এরপরে এগুলো না লিখলেও হবে, কিন্তু এরপর যেটা করবো সেটা লিখতে হবে। দেখো সরলরেখার বিভিন্ন আকার, কথা হেডিং করো যে সরলরেখার বিভিন্ন আকার, হেডিং করো। এগুলো যে বললাম এগুলো পরে ভিডিও থেকে লিখে নিও, আর না লিখলেও হবে, সমস্যা নেই, তাহলে একবার ভিডিও দেখে লিখে নিও। তো লেখো সরলরেখার বিভিন্ন আকার, কি লিখবে, সরলরেখার সরলরেখার বিভিন্ন আকার। এর মানে কি, এর মানে হচ্ছে যে বিভিন্ন কন্ডিশনে বা বিভিন্ন সিচুয়েশনে সরলরেখার ইকুয়েশন বিভিন্ন রকম হতে পারে। আমার কথা ক্লিয়ার? মানে বিভিন্ন টাইপের ইকুয়েশন সরলরেখার হতে পারে বিভিন্ন সিচুয়েশনে। তাহলে কি কি সিচুয়েশনে কি কি ইকুয়েশন হতে পারে, সেই থিওরি গুলো আমি তোমাদেরকে যতটা পারি শর্টকাট বলে দিই, কারণ তোমাদের টাইম খুবই কম এবং টু দা পয়েন্ট করতে হবে। কিছু করে না, রাজ্য সরকারের ভোট আছে বলে তোমাদের পরীক্ষা এক মাস এগিয়ে দিয়েছে সামনে, তাই না? তোমরা জানো ভালো বলছে এটা। তো এই জন্য সত্যি তোমাদের জন্য খুব খারাপ ব্যাপার এটা। তো আমাদের পড়তে তো হবেই, কারণ যেহেতু রাজ্য সরকার বলে দিয়েছে, ডেট ঘোষণা করে দিয়েছে। তো যাই হোক, আগে থেকে প্রিপারেশন সেভাবে নিতে হবে, সেই ডিটেলস বেশি পড়াচ্ছি না, টু দ্য পয়েন্ট যা পড়াবো বুঝতে তোমরা পারবে, ঠিক আছে? একদম সরল ভাবে, একদম সহজ ভাবে পড়াচ্ছি। দেখো, আচ্ছা প্রথম আকারের নাম লেখো, ফার্স্ট আকার লিখবে, দেখো প্রবণতা ছেদিতাংশ আকার। কি নাম বললাম, প্রবণতা ছেদিতাংশ আকার। ইংলিশ যারা তারা লিখবে স্লোপ ইন্টারসেক্টিং ফর্ম, স্লোপ ইন্টারসেক্টিং ওকে। চলো, প্রবণতা ছেদিতাংশ আকার বা স্লোপ ইন্টারসেক্টিং ফর্মটা কি জিনিস। দেখো এখানে দুটো জিনিস দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি, কি কি, একটা হচ্ছে কি বলতো, প্রবণতা, যাকে আমরা কি বলি বলো, স্মল এম, তাই না? আর একটা ছেদিতাংশ। এই ছেদিতাংশ মানে কি, ছেদিতাংশ মানে একটু বোঝাচ্ছি যে সরলরেখা কোনো কিছুকে ছেদ করেছে, তার কতটুকু অংশে ছেদ করেছে বা কতটুকু দূরত্বে ছেদ করেছে, ছেদিতাংশ। ছবি এঁকে বোঝায় বিষয়টাকে, দেখাবে একবার। প্রবণতা ছেদিতাংশ মানে কি, আমি বললাম এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা অরিজিন। ওকে, বললাম লাইক এক্সাম্পল নিলাম, এটা একটা সরলরেখা, ওকে, নাম দিলাম এ বি। বলছে এই এবি সরলরেখা, এই এবি সরলরেখা দেখো তো ওয়াই অক্ষকে ছেদ করেনি, ওয়াই অক্ষকে ছেদ করেছে, কোথায় ছেদ করেছে বলো তো, এখানে ছেদ করেছে। আমি বললাম এটা সি। ওকে, তাহলে এবি সরলরেখা দেখো ওয়াই অক্ষকে সি বিন্দুতে ছেদ করেছে না, তাহলে মূল বিন্দু থেকে এই সি বিন্দুর যে ডিস্টেন্স, সেটাকে বলি আমরা ছেদিতাংশ। কি বলি আমরা, ছেদিতাংশ। তার নাম দেবো আমি স্মল সি। ও এটা সি নাম দেবো না, এটা পি নাম দাও, আর এটা নাম দেবো স্মল সি। স্মল সি মানে কি বলতো, ডিস্টেন্স অর্থাৎ দূরত্ব। কার দূরত্ব, বলছে এই সরলরেখাটি ওয়াই অক্ষকে যত দূরে ছেদ করেছে অরিজিন থেকে তার দূরত্ব, একে আমরা কি বলি বলো, ছেদিতাংশ। কি বলি আমরা একে, ছেদিতাংশ বলি। কি বলি দেখো, সি ইকুয়াল টু ছেদিতাংশ। ছেদিতাংশ মানে যে ছেদ করেছে তার অংশ, কি অংশ ছেদ করেছে, এইটুকু অংশ, একে বলি ছেদিতাংশ। ক্লিয়ার? এবং এই যে এবি সরলরেখা, এর স্লোপ অর্থাৎ প্রবণতা ধরলাম এম। কি ধরলাম বলো, প্রবণতা এম, এবং ওয়াই অক্ষকে ছেদ করেছে
তার যে দূরত্ব অরিজিন থেকে তার সি, তাকে বলি ছেদিতাংশ। তাহলে কি কি জানলাম বলো? দুটো জিনিস, একটা হচ্ছে কি প্রবণতা মানে এম ধরেছি, আর ছেদিতাংশকে কি ধরেছি বলো? সি ধরেছি, তাই না? তাই তো? তাহলে এই সরলরেখার ইকুয়েশন কি হবে? এর ইকুয়েশন হবে y ইকুয়াল টু mx প্লাস c। কি হবে? y ইকুয়াল টু mx প্লাস c। এটা হচ্ছে এই এবি সরলরেখাটার ইকুয়েশন। এবি সরলরেখার ইকুয়েশন কি হবে বলো? mx প্লাস c। বোঝা গেল? তাহলে দেখো এখানে তাকাবে, এখানে দুটো জিনিস, যে স্যার এই তো এম আর সি তো জানি কি জিনিস, বোঝা গেল? এম কি জিনিস বলো? প্রবণতার সরলরেখা। আর সি মানে ছেদিতাংশ। বলো তো স্যার এই এক্সটা, ওয়াই আর এক্সটা কি জিনিস, কে বলতে পারে? বলো। এক্স ওয়াই তো এখানে লিখিনি আমি, এক্স ওয়াই তো অক্ষ লিখেছি, মানে এই সরলরেখার মধ্যে তো এক্স ওয়াই লিখিনি। তাহলে বলো তো এক্স ওয়াই কি জিনিস? কার সূচকাঙ্ক? ভেরি গুড। তাই বলিনি এই সরলরেখাটা যে একটা চলমান বিন্দু ছিল, তবে তো সরলরেখা তৈরি হয়েছে, সরলরেখা তো আকাশ থেকে উড়ে আসেনি, একটা চলমান বিন্দু ছিল, সেই চলমান বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা, যেটা উজ্জ্বল আছে সবসময়, যে সবসময় উজ্জ্বল থাকবে, বুঝলে? মানে এটা মনে ভাবে নেবে যে একটা এক্স ওয়াই আছে, মানে এটা হচ্ছে ওই চলমান বিন্দুর স্থানাঙ্ক, যে চলমান বিন্দুর জন্য সরলরেখাটা তৈরি হয়েছে। বোঝা গেল? সবাই ক্লিয়ার তো? তাহলে এক্স ওয়াই এটা হচ্ছে এম প্রবণতা বা স্লোপ, এই তো সরলরেখার মধ্যে। বোঝা গেল? এম হচ্ছে সরলরেখার প্রবণতা বা স্লোপ, আর সি যদি ছেদিতাংশ হয় তাহলে ইকুয়েশন হবে y ইকুয়াল টু mx প্লাস c, একটা স্ট্যান্ডার্ড ফর্ম একটা সরলরেখা। তাহলে তোমাদের যদি কোশ্চেনের মধ্যে ছেদিতাংশ দেওয়া থাকে আর স্লোপ দেওয়া থাকে, তাহলে সরলরেখা ইকুয়েশনটা কি হবে? বোঝা গেল? বোঝা গেল? এটা একটা সরলরেখার স্ট্যান্ডার্ড ফর্ম, একদম সবাই লিখে নাও। লিখেছো? ছবি কিন্তু মাস্ট, ইকুয়েশন বাই ইকুয়েশন কোথায় লিখেছো? ওকে, সবাই ক্লিয়ার তো? এইটুকু জানলেই হবে অঙ্ক করার জন্য। হ্যাঁ, কিছু কোশ্চেন করো মিনময়, করো। আছে কিছু কোশ্চেন না নেই? বলতে যাচ্ছি তো, তাদের বলো, ভিডিও হচ্ছে তো, তাদের বলো। এই থাকলে বলে দাও না, শিওর নেই তো? চলো, আচ্ছা পরের আকার লিখবে, 2 নাম্বার লিখবে, লেখো বিন্দু প্রবণতা আকার। দেখো যত তোমাদেরকে শর্টকাট এবং ভালো করে পড়ানো যায় সেটাই আমি চেষ্টা করছি, ঠিক আছে? একদম ডিপলি, একদম বড় থিওরিতে একদম যাচ্ছি না, কারণ টাইম এতটাই কম তোমাদের না, আমার কিছু করার নেই যে থিওরি করে দুটো দরকার নেই, এই শর্টকাট গুলো মনে রাখতে হয়ে যাবে। তোমার দেখো y ইকুয়াল টু mx প্লাস c, এটা ফর্ম কার? প্রবণতা ছেদিতাংশ, যেখানে m প্রবণতা c ছেদিতাংশ, বাস আর কিছু মনে রাখতে হবে না। ইকুয়েশন আমাদের রাখতে হবে y ইকুয়াল টু mx প্লাস c। চলো, পরের ফর্মের নাম কি বলো? বিন্দু প্রবণতা আকার। তার মানে কি বলো? এখানে কি কি দরকার বলো? এখানে দরকার দেখো একটা বিন্দু দরকার না, আর একটা এম বা প্রবণতা দরকার, তাই না? তাহলে ইকুয়েশন পেয়ে যাবো আমরা। চলো ছবিটা এঁকে নেই একবার। দেখো আমাকে বলছে যে এই ভিডিও যেটা দেখা যাচ্ছে, এটা দেখো তো, যাচ্ছে? চলো, এবার কি বলছে দেখো, বিন্দু প্রবণতা আকার, এটা কি বলছে বলো? এক্স অক্ষ, এটা বলছে ওয়াই অক্ষ, এটা অরিজিন। ওকে, আমি বললাম এর একটা সরলরেখা, ওকে, নাম দিলাম এ বি, ভালো করে বুঝলি কিন্তু? এবার দেখো এই সরলরেখার মধ্যে, এই সরলরেখার মধ্যে কি কি দরকার বলো? একটা প্রবণতা, একটা বিন্দু। আমি বললাম এর প্রবণতা হচ্ছে এম, ওকে, ধরলাম দেওয়া আছে, গিভেন দেওয়া থাকবে, এবং এই সরলরেখার মধ্যে আর একটা বিন্দু দেওয়া থাকবে, বিন্দুর নাম হচ্ছে কি বলো? x1, y1। আচ্ছা মাথায় রাখবে এই বিন্দুটা কিন্তু গতিশীল বিন্দু না, এটা একটা এনি কনস্ট্যান্ট বিন্দু, লাইক 2,3 থাকতে পারতো, 7,8, -1,10, যা ইচ্ছা একটা কনস্ট্যান্ট বিন্দু দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? একটা বিন্দু দেওয়া থাকবে সরলরেখার উপর, যে বিন্দুটা যে কোনো বিন্দু হতে পারে, কিন্তু গতিশীল না, কিন্তু যে কোনো বিন্দু, লাইক 2,3, -7,11, যা ইচ্ছা একটা বিন্দু দেওয়া থাকবে, এবং কি দেওয়া থাকবে? এম অর্থাৎ প্রবণতা দেওয়া থাকবে। নাম কি বলতো? বিন্দু প্রবণতা আকার। মানে একটা বিন্দু দেওয়া থাকবে আর একটা প্রবণতা দেওয়া থাকবে, তাহলে সরলরেখার ইকুয়েশন কি হবে? একটা বিন্দু দেওয়া আছে, প্রবণতা দেওয়া আছে, বিন্দু মানে x1 y1, প্রবণতা হচ্ছে m, তাহলে সরলরেখার ইকুয়েশন হবে y minus y1 equal to m into x minus x1. It's very very important প্রত্যেকটা ইকুয়েশন। ইকুয়েশন কি হবে? y minus y1 equal to m into x minus x1। একটু তাকাবে, m মানে কি? প্রবণতা। আচ্ছা x1 y1 মানে কি? সেই বিন্দু। xy মানে কি? সেই গতিশীল বিন্দু যেটা উজ্জ্বল আছে। ক্লিয়ার? বোঝা গেল? চলো যে ছবিটা এখানে এর জন্য y minus y1 equal to m into x minus x1।
হ্যাঁ এটা এটা এখান থেকে আসলে দেখো এই ফর্ম এই এটা যদি থাকে অর্থাৎ একটা সরলরেখার মধ্যে যদি একটা বিন্দু থাকে আর প্রবণতা থাকে তাহলে এই কোশ্চেনটা হবে। যদি একটা বিন্দু আর একটা প্রবণতা থাকে, নাম বিন্দু প্রবণতা আকার। ও আচ্ছা ইংলিশ লিখনি না, লিখবে পয়েন্ট স্লোপ ফর্ম। কি লিখবে? পয়েন্ট স্লোপ ফর্ম লিখেছো? এর থেকে শর্টকাট আর বলতে পারবো না। এম এর মান, হ্যাঁ এম এর মান যা ইচ্ছা হতে পারে, সেটা কোনো সমস্যা নেই, ওর কোনো আদার্স কোনো কন্ডিশন নেই। তোমাদের ইকুয়েশন অনুযায়ী নিকট 100% হতে পারে নেগেটিভ। কেন হতে পারে নেগেটিভ আমি একটু পরে বোঝাচ্ছি, হয় কিনা তা বোঝাচ্ছি। নেগেটিভ হতেই পারে। হ্যাঁ এক্স কমা ওয়াই হচ্ছে সরলরেখা তৈরির জন্য যে একটা মুভিং পয়েন্ট ছিল সেটা উজ্জ্বল থাকে, কোথাও দেয়নি দেখো, মনে দিয়েছে মনে দিয়েছে। তাহলে এখানে একটা ফিক্স পয়েন্ট দেখো, না কোনো কিছু অসুবিধা হবে না, তাহলে অঙ্ক তো করে দিচ্ছি। এক্স ওয়াই হচ্ছে মুভিং পয়েন্ট যেটা ফিক্স ছিল আগে থেকে, যেটার জন্য সরলরেখাটা তৈরি হয়েছে, বুঝলে বুঝতে পারলে? ওই জন্য ওটা সবসময় উজ্জ্বল থাকবে প্রত্যেকটা ইকুয়েশনের ক্ষেত্রে, নট অনলি সরলরেখা। এরপর যত জিওমেট্রিক অঙ্ক করাবো, সরলরেখা বলো এরপরে চ্যাপ্টার গুলো বলো, প্রত্যেকটা ক্ষেত্রে এক্স ওয়াই থাকবে। এক্স ওয়াই মানে কি? সেই জিওমেট্রিক ফিগারটা তৈরি করার জন্য যে একটা মুভিং পয়েন্ট ছিল, মুভিং পয়েন্ট তো জিওমেট্রিক ফিগার তৈরি হবে না মুভিং পয়েন্ট ছাড়া, সেই পয়েন্টটা স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, বুঝলে? ওই জন্য এটা উজ্জ্বল থাকবে সবসময়। বাকি যেগুলো বলেছে সেগুলো লিখেছি দেখো, এম এক্স ওয়ান ওয়াই ওয়ান, বোঝা গেল? চলো আরো ফর্ম পড়বো। আচ্ছা হয়ে গেল এটা, এটা বিন্দু প্রবণতা। তোমাদের কি মনে রাখতে হবে বলো? যে নাম কি? প্রবণতা ছেদিতাংশ মানে কি? এটা এখানে এটা হচ্ছে প্রবণতা ছেদিতাংশ। বিন্দু প্রবণতা মানে কি? একটা বিন্দু থাকবে আর প্রবণতা থাকবে, ওকে? বাকি এক্স ওয়াই তো থাকবে। চলো পরের ফর্ম লিখো। পরেরটা লিখবে দুই বিন্দু আকার, লেখো দুই বিন্দু আকার। পরেরটা লেখো 2 পয়েন্ট ফর্ম বা দুই বিন্দু আকার। দুই বিন্দু আকার বা 2 পয়েন্ট ফর্ম বা 2 পয়েন্ট ফর্ম। দেখো এর মানে কি বলছে? যে শুধু দুটো বিন্দু থাকবে, ভালো করে শুনবে, শুধু দুটো বিন্দু থাকবে আর কিছু থাকবে না, শুধু দুই বিন্দু। প্রবণতা বলেছে? প্রবণতা বলেনি তাই না? শুধু দুটো বিন্দু আছে, প্রবণতা জানা নেই, তাহলে কি হবে দেখো ছবিটা আঁকি। আমাকে বলেছে যে এটা কোঅর্ডিনেট অ্যাক্সিস, এটা ও, আমি বললাম এটা একটা সরলরেখা। দেখো এটা একটা সরলরেখা, ওকে? নাম দিলাম এ, এর নাম দিলাম বি, ওকে? এই এবি সরলরেখা না, এই থিটাটার মান জানা নাই, তার মানে প্রবণতা জানা নেই আমার। কি বলেছে ভালো করে শুনবে, প্রবণতা জানা নেই মানে কি বলতো? এখানে যে থিটা হবে অ্যাঙ্গেল থিটা জানা নেই, আর ট্যান থিটা জানা নেই। তাহলে কি জানা আছে বলতো? দুটো বিন্দু শুধু জানা আছে। কি কি বিন্দু জানা আছে দেখো? একটা বিন্দু বলেছে আমাকে এখানে x1 y1, আর একটা বিন্দু বলেছে, আচ্ছা আবার বলি, এই দুটো বিন্দু কিন্তু কি বলতো? এই দুটো বিন্দু কিন্তু কনস্ট্যান্ট বিন্দু, অর্থাৎ 2,3 5,7 যা ইচ্ছে কিছু হতে পারে, বোঝা গেল? 1,8 100,500 যা ইচ্ছে বিন্দু হতে পারে এই দুটো বিন্দু, ঠিক আছে? এই দুটো বিন্দু যে কোনো কনস্ট্যান্ট বিন্দু, মানে সরলরেখার উপর দুটো বিন্দু জানা আছে, ওকে? দেওয়া আছে বা জানা আছে। আর আদার্স কিচ্ছু জানা নেই, না কোনো প্রবণতা জানা আছে না অন্য কিছু জানা আছে, শুধু জানা আছে যে এই সরলরেখার দুটো বিন্দু জানা আছে, সরলরেখার উপর অবস্থিত, ঠিক আছে? তাহলে সেই সরলরেখার ইকুয়েশন হবে কি দেখো? এর ইকুয়েশন হবে y minus y1 by x minus x1 equal to y1 minus y2 by x1 minus x2। এটা হচ্ছে সেই সরলরেখার ইকুয়েশন, অর্থাৎ এবি সরলরেখার ইকুয়েশন। বলে কি কি জানা থাকবে? দুটো বিন্দু। কি কি দুটো বিন্দু? একটা হচ্ছে x1 y1, x2 y2। এখানে x1 y1 এর জায়গায় যে কোনো 2,3 থাকতে পারতো, 1,7 থাকতে পারতো, x2 এর জায়গায় 0,8 যা ইচ্ছে থাকতে পারতো। তাহলে আমাদের সরলরেখার ইকুয়েশন এভাবে লিখতে হবে। দেখো x y এখানে উজ্জ্বল আছে, দেখো, তাই না? যে কোনো বিন্দু, যে কোনো বিন্দু থাকবে, বললাম তো, যা ইচ্ছে তুমি যেটা ভাববে, 3,10 থাকতে পারে, বুঝলেন?
বুঝে গেল? হলো। তাহলে আমার কন্ডিশনটা কি ছিল বলো তো? কন্ডিশন ছিল দেখো দুই বিন্দু আকার, অর্থাৎ দুটো বিন্দু থাকলেই হবে। বুঝে গেল? এটা হয়ে গেলো, দেখবে দেখো তো স্যার একটু দেখো তো একবার এদিকে, এখান থেকে কি বলতে পারে বলো তো? এখান থেকে দেখো তো y মাইনাস y1 বাই এটা থেকে বাই x মাইনাস x1 ইকুয়াল টু m না? এবার তাকাবে, দেখো তো এটা যদি এর নিচে ডিভাইড করে দিই তাহলে m ইকুয়াল টু কি পাবো বলো? y মাইনাস y1 এটা বাই করে দাও বাই x মাইনাস ইকুয়াল টু m না? তাই না? তাহলে দেখো তো m এর মান কত? এটা মানে m না? দেখো তো এই দুটো সেম না? দেখো তো, তাই না? সেম তো, তাহলে এর জায়গায় m বসাতে পারি। m ইকুয়াল টু একটা সেম দিন, তাই না? তাহলে m ইকুয়াল টু y মাইনাস y1 y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। বলছে একটা সরলরেখার মধ্যে যদি দুটো বিন্দু দেওয়া থাকে না, তাহলে আমরা সহজে m এর মান বের করতে পারি। আমি আবার বলি, একটা সরলরেখার মধ্যে যদি দুটো বিন্দু দেওয়া থাকে তাহলে m এর মান কত হবে? m এর মান বের করার সূত্র হচ্ছে যে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। আমি এখান থেকে আরেকটা সূত্র তৈরি করলাম যে m মানে কি বলতো? প্রবণতা। না, একটা সরলরেখার মধ্যে দুটো বিন্দু দেওয়া থাকে তাহলে বলে যদি প্রবণতা কত, কি করে বের করবো? সূত্র হচ্ছে হ্যাঁ, একটা এম থাকবে স্ট্রেট লাইনের ফিক্স। এমটা কি করে বের করবো সেটা বলছি আমি। যদি দুটো পয়েন্ট দেওয়া থাকে স্ট্রেট লাইনের মধ্যে তাহলে এম বের করার সূত্র হচ্ছে এটা y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। পড়েছিল ফিজিক্সে? হ্যাঁ, পড়তেই পারো। ওকে, বুঝে গেল? তাহলে একটা নতুন জিনিস জানলাম যে কোন স্ট্রেট লাইনের মধ্যে যদি দুটো পয়েন্ট দেওয়া থাকে তাহলে সেই স্ট্রেট লাইনের এম অর্থাৎ প্রবণতা কত হবে? কত হবে বলো? এম y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। ওকে, চলো, হয়েছে? আচ্ছা, পরের ফর্ম লিখবে, ভেরি ইম্পর্টেন্ট ফর্ম। দেখো পরের ফর্ম লিখবে 4 নম্বর, ছেদিতাংশ আকার। কি বললাম বলো? ছেদিতাংশ আকার বা ইন্টারসেক্টিং ফর্ম। চলো, ছেদিতাংশ আকার বা ইন্টারসেক্টিং ফর্মটা কি জিনিস? আচ্ছা দেখো, এক নম্বরটা এরকম ছেদিতাংশ কিছু লিখেছিলাম না? ডিফারেন্স কি বলতে পারবে? এক নম্বরটা কি বলেছিল বলো তো? প্রবণতা ছেদিতাংশ আকার, এটা শুধু ছেদিতাংশ আকার। তাহলে কি জিনিস এটা? ইন্টারসেক্টিং ফর্ম। দেখো ছবিটা, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা তোমাদের আমি বলে দিয়েছিলাম যখন আমি ইনইকুয়েশন করিয়েছি, লিনিয়ার ইনইকুয়েশন থার্ড সেমে। যাই হোক, আবার বলছি, দেখো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা অরিজিন। ওকে, বলছে এই যে একটা সরলরেখা, যে সরলরেখা কি করবে বলো? ছেদিতাংশ অর্থাৎ ছেদ করবে বা ইন্টারসেক্ট করবে। কাকে করবে? দেখো ভালো করে শুনবে। একটা সরলরেখা যখন এক্স অক্ষ ওয়াই অক্ষ দুটোকে ইন্টারসেক্ট করবে, ভালো করে শুনবে। একটা সরলরেখা যখন এক্স অক্ষ ওয়াই অক্ষ দুটোকে ইন্টারসেক্ট করবে, আমি ধরলাম এখানে এ বিন্দু, এটা বি বিন্দু। একটা সরলরেখা এ বি, যে সরলরেখা এ পজিটিভ এক্স অক্ষ ওয়াই অক্ষ দুটোকে ইন্টারসেক্ট করেছে, ওকে, তখন বলবো এই সরলরেখার ইন্টারসেকশন ফর্মে আছে। এবং শুধু ইন্টারসেক্ট করেছে তা না, কিছু কন্ডিশনে করেছে। কন্ডিশন হচ্ছে যে অরিজিন থেকে এই এক্স অক্ষকে যেখানে ইন্টারসেক্ট করেছে তার যে ছেদিতাংশ, এর দূরত্ব দেওয়া আছে স্মল এ, এবং অরিজিন থেকে এই ওয়াই অক্ষকে যেখানে ইন্টারসেক্ট করেছে তার দূরত্ব দেওয়া থাকবে স্মল বি। এইটুকু দেওয়া থাকবে। আমাদের ক্লিয়ার যে একটি সরলরেখা এক্স অক্ষ ওয়াই অক্ষ পজিটিভকে ইন্টারসেক্ট করেছে এবং এক্স অক্ষকে যেখানে ইন্টারসেক্ট করেছে তার দূরত্ব অরিজিন থেকে স্মল এ, এবং অরিজিন থেকে ওয়াই অক্ষকে যেখানে ইন্টারসেক্ট করেছে তার দূরত্ব স্মল বি যদি হয়, তাহলে এই যে সরলরেখার ইন্টারসেকশন ফর্মের সমীকরণ হবে, ইকুয়েশন হবে কি বলো? ইকুয়েশন হবে দেখো x by a plus y by b equal to 1. It's very very important. Okay, কি বললাম? x by a plus y by b equal to 1. আচ্ছা, এখানে আর কি জানতে হবে তাকাবে একবার। দেখো, কেউ বলতে পারবে যে কোঅর্ডিনেট অফ এ অর্থাৎ এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে? কেউ বলতে পারবে? a, 0। ভেরি সিম্পল, কারণ x অক্ষের উপর তো এটা বিন্দু, এটুকু দূরত্ব a অরিজিন থেকে, তাহলে হবে এটা a, 0। এবং বি বিন্দু হবে কি বলো? 0, 0, b। তাই তো? তাই কিনা বলো? তাই তো হবে। তাহলে আমাদের পরিষ্কার বোঝা গেল যে যদি কোনো ইকুয়েশন, একটা সরলরেখার ইকুয়েশন এরকম দেখো,
ছবি দরকার নেই। এরকম দেখো যে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 থাকতে হবে, তাহলে ভাববে এটা সরলরেখা ছেদিতাংশ আকার। তার মানে সরলরেখাটি x অক্ষকে, যেহেতু x এর নিচে a আছে, x অক্ষকে আমাদের ছেদ করবে a, 0 বিন্দুতে এবং y অক্ষকে ছেদ করে 0, b বিন্দুতে। বুঝে গেল? এক্সাম্পল দিয়ে একটা আমি যদি বলি, বলো x বাই 4 প্লাস y বাই 9 ইকুয়াল টু 1, তাহলে এই যে সরলরেখাটা ছেদিতাংশ আকার, বলো এই সরলরেখাটা x অক্ষকে কোথায় ছেদ করেছে? 4, 0 বিন্দুতে, তাই না? আর y অক্ষকে 0,9 বিন্দুতে। কোশ্চেন আমি ইনিকুয়েশন করার সময় এইভাবে কিছু একটা বলেছিলাম তোমাদের, তোমাদের মনে পড়ছে কিনা জানি না, আমি বলেছিলাম। যাই হোক, আমাকে বলো দেখি কি হবে এটা, যে স্যার x প্লাস ওয়াই ইকুয়াল টু 1, কে বলবে? এই সরলরেখাটা x অক্ষ আর y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে বলতে পারবে কেউ? 0,1। ভেরি গুড, কারণ এটা x এর নিচে কিছু মানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে 1,0 0,1 এ ছেদ করেছে, তাই না? x অক্ষকে 1,0, y অক্ষকে 0,1 এ ছেদ করেছে। আর কোনো কোশ্চেন আছে? তার কোনো কোশ্চেন আছে? চলো, কোশ্চেন যদি নেই তাহলে আমাকে মিমো বলো, বলো তো মিমো। এই যে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, এই সরলরেখাটি x অক্ষকে আর y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে? এই বলবে না, ওকে বলতে দাও। বলো এই সরলরেখাটি x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে, y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে? এই কেউ বলবে না। হ্যাঁ, y অক্ষকে 0,1। আদিত্য বলো 0,-1 ভেতরে, কারণ মাইনাস আছে না, একটু সাজিয়ে লেখো, এভাবে লেখো, প্লাস থাকতে হবে, প্লাস দিন সাজিয়ে লেখো, x প্লাস y বাই -1 নিচে 1 দাও ইকুয়াল টু 1, দেখো সেম ইকুয়েশন লিখলাম। ওকে, চলো তাহলে কি হবে বলো, 1,0 আর 0,-1 -1 আছে। এভাবে কিন্তু আমাদের অঙ্ক আসবে হবে, ঠিক আছে? এটুকু ক্লিয়ার তো? হ্যাঁ, বোঝা গেল? সবাই লিখে নিয়েছো? এটা লিখে নিয়েছো? এটা হচ্ছে ছেদিতাংশ ফর্ম বা ছেদিতাংশ আকার। আচ্ছা, তাহলে বলো তো এই সরলরেখা যখন ছেদিতাংশ আকারে আছে, একটা ত্রিভুজ উৎপন্ন করেছেন একটা অক্ষ দুটির সঙ্গে, তাই না? বলতে পারবে ত্রিভুজের ক্ষেত্রফল কত? এটা সমকোণী ত্রিভুজ তো, ক্ষেত্রফল কত? হাফ ইন্টু a ইন্টু বি, না? তাই না? এটা মাথায় অঙ্ক আসবে যে একটা সরলরেখা যখন ছেদিতাংশ আকারে থাকবে, অর্থাৎ x অক্ষ y অক্ষকে ছেদ করবে, তখন তার ক্ষেত্রফল কত হবে? বুঝা গেল? সরল ইকুয়েশন দেওয়া থাকবে, বলতো এই ইকুয়েশনটা দেওয়া আছে, তার ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু 4 ইন্টু 9, না? তাই তো, মানে 18। বোঝা গেল কি? এরকম অঙ্ক আসবে। অঙ্ক ভালো করে বুঝলে, কনসেপ্ট ভালো করে বুঝলে সবই পারবে। এই শুভঙ্কর, কি কথা বলছো তুমি মিনময়ের সঙ্গে? এত বন্ধুত্ব কবে হলো মিনময়ের সঙ্গে তোমার হঠাৎ? তোমার দুজনের মাঝে একজন মেয়েকে বসিয়ে দেবো কিন্তু। চার কথা বলো, দুজন সরে যাবে, মাঝখানে একজন মেয়ে বসে যাবে, তাহলে তো কথা বলতে পারবে না। এই কথা না, চলো এই সবাই ক্লিয়ার হয়েছে তো? এসব বুঝতে পেরেছো ছেদিতাংশ আকার? হ্যাঁ, চলো লাস্ট ফর্ম, সরলরেখার লাস্ট ফর্মটা দেখে নাও। এই লেখো, লেখো অভিলম্ব আকার। কি লিখতে বললাম? অভিলম্ব আকার বা পারপেন্ডিকুলার ফর্ম। লেখো অভিলম্ব আকার বা পারপেন্ডিকুলার ফর্ম। নাম্বার 5, অভিলম্ব আকার বা পারপেন্ডিকুলার ফর্ম। পারপেন্ডিকুলার, দেখো এ আবার কে কথা বলছো? কি দরকার এত কথা বলা? বলো, অঙ্ক না বুঝতে হলে আমাকে বলো, আমি বুঝে যাচ্ছি, কিন্তু কথা বলবে না। অভিলম্ব আকার বা পারপেন্ডিকুলার ফর্ম দেখো। হ্যাঁ, শুনবে এই অভিলম্ব আকার বা পারপেন্ডিকুলার ফর্মটা কি জিনিস? বলছে যে দেখো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, ওকে, যে একটা স্ট্রেট লাইন সেম, এটা এ এটা বি, এবং এই যে স্ট্রেট লাইনটা ড্র করেছি আমি, এর না এটার মধ্যে সেম করেছি না ছেদিতাংশ, কিন্তু এটা কেন ছেদিতাংশ বলি বলো তো? এইটুকু দূরত্ব কত, এই দূরত্ব কত আমরা জানি না, এটা বলে দেওয়া নেই। ভালো করে শুনবে, আমি আবারও বলছি, এর মতো সেম তাই না, কিন্তু এটা আমরা ছেদিতাংশ বলেছিলাম কেন? কারণ এইটুকু ছেদ বিন্দু, এইটুকু দূরত্ব জানা ছিল, এই দূরত্ব জানা ছিল, তাই ছেদিতাংশ এদের এই দূরত্ব জানা নেই, এই দূরত্ব জানা নেই। ওকে, কি জানা আছে বলো? বলছে মূলবিন্দু থেকে, এই মূলবিন্দু থেকে সরলরেখার উপর পারপেন্ডিকুলারটা জানা আছে, এই যে পারপেন্ডিকুলার, এই ডিসটেন্সটা জানা আছে স্মল পি। ওকে, বড় বড় ছবিটা ড্র করি না, তোমরা বুঝতে হলে ভিডিওতে বুঝতে পারবে না।
মুছে দেই। বলো এটা এ, এটা বি, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ছিল। ওকে ওকে, এবার বলো তো এই যে সরলরেখার ছেদিতাংশ আকারের মতো দেখতে, কিন্তু ছেদিতাংশ না কেন? এইটুকু দূরত্ব জানা নেই, এই দূরত্ব জানা নেই। মেন মানে শুনবে ভালো করে, কি জানা আছে দেখো, জানা আছে যে মূলবিন্দু থেকে সরলরেখার উপর যে পারপেন্ডিকুলার যে ডিসটেন্স সেটা জানা আছে, মানে মূলবিন্দু থেকে যে পারপেন্ডিকুলার ডিসটেন্স সেটা বলছি স্মল পি। ওকে, আর এই বিন্দুটার নাম হলো আমি ক্যাপিটাল পি। ওকে, তাহলে কি জানা আছে দেখো, এই যে মূলবিন্দু থেকে সরলরেখার উপর পারপেন্ডিকুলার ডিসটেন্স জানা আছে, পারপেন্ডিকুলার না তাই অবিলম্ব নাম বা পারপেন্ডিকুলার ফর্ম করেছে, ঠিক আছে। এবং এই যে পারপেন্ডিকুলার যে লাইনটা টেনেছে আমি, এটা পজিটিভ এক্স অক্ষের সঙ্গে কি কোণ করবে বলো? আলফা কোণ করবে। কি করবে? আলফা কোণ যদি করে, কি কোণ বলে? আলফা কোণ যদি করে, তাহলে কি কি জানা আছে আমি বললাম, মূলবিন্দু থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স জানা আছে, এবং এই যে কোণটা আলফা কোণ হলো পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে সেই পারপেন্ডিকুলারটি আলফা কোণ তৈরি করলো। কে করলো বলো? পারপেন্ডিকুলার বা লম্বটা করলো। তাহলে এর ইকুয়েশন কি হবে? এক্স cos alpha plus y sin alpha equal to small p. small p মানে এই ডিসটেন্সটা। মিনময় এন্ড শুভঙ্কর অনেকক্ষণ ধরে কথা বলছো, আমি কিন্তু আর ওয়ার্নিং দেবো না, একদমই ওয়ার্নিং, একদম কথা বলবে না। এই দেখো আমি কি বললাম, দেখো অবিলম্ব আকার বা পারপেন্ডিকুলার ফর্মটা কি কি জানা আছে বললাম, মূলবিন্দু থেকে এই এবি লাইনের উপর যে লাইনটার কথা বললাম ওই লাইনের উপর একটা পারপেন্ডিকুলার ডিসটেন্স জানা আছে, এটা পারপেন্ডিকুলার ডিসটেন্স বা লম্ব লাইন এটা, ঠিক আছে। এবং এই লাইনটি থেকে পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে একটা আলফা কোণ করবে, এই আলফা কোণটা জানা আছে। তাহলে অবিলম্ব ফর্মটা কি হয় বলো? এক্স cos আলফা প্লাস ওয়াই sin আলফা ইকুয়াল টু পি। বুঝা গেল? কি কি জানা আছে? একটা হচ্ছে যে মূলবিন্দু থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স, এবং এই পারপেন্ডিকুলারটি পজিটিভ এক্স এর সঙ্গে আলফা কোণ যদি করে তাহলে বলে এক্স cos আলফা প্লাস ওয়াই sin আলফা ইকুয়াল টু স্মল পি। এনি কোশ্চেন? এটা হচ্ছে অবিলম্ব আকার বা পারপেন্ডিকুলার ফর্ম। এই পাঁচটি ফর্ম তোমাদের দরকার তোমাদের সরলরেখার জন্য। সরলরেখার ইকুয়েশন কিন্তু এই পাঁচটি, হ্যাঁ, বেসিক এন্ড নরমাল ইকুয়েশন সরলরেখা কত বলো? এই পাঁচটি। এছাড়াও কি কি বোঝাতে হবে সব বুঝিয়ে দিচ্ছি, দেখো একটু ক্লিয়ার তো সবার? এবার শুনবে, একটু ক্লিয়ার হয়েছে? সবাই লিখেছো? এরপর শুনো, আমি যে সরলরেখার আকার বলেছিলাম না, এই পাঁচটি আকার সরলরেখা, না হয়েছে সবার? মুছে দিলাম। এবার দেখো, এবার ভালো করে শুনবে আমি কি বলছি। দেখো এবার লেখো সরলরেখার সাধারণ ইকুয়েশন বা জেনারেল ফর্ম। কি লিখবে? দেখো সরলরেখার জেনারেল ফর্ম বা সাধারণ ইকুয়েশন লেখো, সরলরেখার সাধারণ ইকুয়েশন বা জেনারেল ফর্ম। সরলরেখার সাধারণ সমীকরণ, দেখো জেনারেল ফর্ম অফ এ স্ট্রেট লাইন, সরলরেখার সাধারণ সমীকরণ। ওকে, দেখো সরলরেখার সাধারণ ইকুয়েশন বা জেনারেল ফর্ম অফ এ স্ট্রেট লাইন। ওকে, এতক্ষণ ধরে দেখো তো কন্ডিশন দিয়ে দিয়ে সরলরেখা ইকুয়েশন তৈরি করলাম না, আমরা যে জেনারেলে কি হবে সিচুয়েশন, অর্থাৎ ইকুয়েশন ইন সাধারণ ভাবে কি বলা যায়। বলছে একটা সরলরেখা, ভালো করে শুনবে, একটা সরলরেখা কি হয় বলো তো? সরলরেখা মানে কি? রৈখিক বা লিনিয়ার। ওকে, তাই যত ইকুয়েশন করেছি প্রত্যেকটা ইকুয়েশন থাকে তখন এক্স বা ওয়াই আছে। কোথায় এক্স স্কয়ার দেখতে পেয়েছো? এক্স কিউব দেখতে পেয়েছো? থাকবে না, কারণ সরলরেখা মানে হচ্ছে কি বলতো? রৈখিক বা লিনিয়ার, যেখানে এক্স এর পাওয়ার 1 থাকবে ম্যাক্সিমাম, একের বেশি থাকবে না। ওকে, তাই লিনিয়ার বলি সরলরেখাকে। ওকে, বা রৈখিক, রৈখিক মানে আমরা পড়েছি না ছোটবেলায় রৈখিক ইকুয়েশন সলভ করতে বলেছি, যেখানে সলভ করলে এক্স এর একটা মান পেতাম। ওকে, আচ্ছা, তাই সরলরেখা হচ্ছে রৈখিক, যেখানে এক্স আর ওয়াই থাকবে, যেখানে ঘাত একের বেশি থাকবে না। মিনময় শুভঙ্কর কি গল্প করছো? বাধা নিচু করে না, গল্প করছো তোমরা, তুমি এদিকে চলে আসবে, রাইকে ওখানে পাঠিয়ে দেবো। আরেকবার দেখলে কিন্তু সত্যি মাকে ফোন করবো না, তোমাকে এখানে তুলে নিয়ে আসবো। কেন বলবো? শোনো আমি কি বলছি, আমি কি ফালতু ভাট বকছি? এগুলো কি শেষ হয়ে গেছে তোমার? লাগবে না? তাহলে ভালো করে শুনতে হবে তো, না কনসেপ্ট বের হয়ে গেলো। তাহলে সরলরেখা মানে কি বলো? রৈখিক বা লিনিয়ার, যেখানে এক্স এর পাওয়ার কত থাকবে? 1 থাকবে। এতক্ষণ ধরে তাই দেখলাম আমরা। আচ্ছা, বলছে সাধারণ ফর্ম অফ এ স্ট্রেট লাইন, অর্থাৎ জেনারেল ফর্ম অফ এ স্ট্রেট লাইন, সাধারণ ইকুয়েশন কি? এতক্ষণ ধরে দেখো তো কন্ডিশন অনুযায়ী সরলরেখা তৈরি হলো না। বলছি জেনারেলি কি ইকুয়েশন হবে? দেখো জেনারেল ইকুয়েশন হচ্ছে
ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে সাধারণ ফর্ম, যেখানে abc কি বলো, abc এনি কনস্ট্যান্ট, abc এনি কনস্ট্যান্ট, আর xy কি বলো, এই সরলরেখাটির সেই গতিশীল বিন্দু ছিল তার মুভিং পয়েন্টে, সেই গতিশীল বিন্দু কোঅর্ডিনেট, আর abc কনস্ট্যান্ট। ওকে, তাহলে এটা একটা সাধারণ ফর্ম অফ স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইনের জেনারেল ফর্ম। ওকে, তাহলে এখন কোশ্চেন হচ্ছে যে স্যার এই স্ট্রেট লাইনের প্রবণতা কত হবে? কে কে বলতে পারবে? হাত তুলবে, কেউ উত্তর বলবে না। বলো এই ইকুয়েশনের প্রবণতা কত হবে? কে কে বলতে পারবে? হাত তুলবে। কেউ আগে থেকে উত্তর বলবে না, পারবে না, চেষ্টা করবে না। খাতা লিখেছি ইকুয়েশনটা, ওখান থেকে দেখো বের করার চেষ্টা করো। আচ্ছা কেউ, আচ্ছা দেখো সবাই পারবে, আমি একটু বলে দিই তাহলে সবাই পারবে। দেখো তাকাবে এদিকে। আচ্ছা বলো এটাকে এভাবে লিখতে পারি, দেখো তো by ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস সি এ বাই বি হবে, দেখো মাইনাস হবে। হ্যাঁ ভেরি গুড। আচ্ছা এটাকে বলতে পারি, দেখো তো এক্স টা ওদিকে নিয়ে গেলাম, সিটা ওদিকে নিয়ে গেলাম, মাইনাস হয়ে গেল। দেখো তো y ইকুয়াল টু বলতে পারি, দেখো তো মাইনাস এ বাই বি ইন্টু এক্স মাইনাস সি বাই বি, বলতে পারি এটা, মানে বিটা ডিভাইড করে দিলাম সবার সঙ্গে, বলতে পারি এটা। আচ্ছা এখানে একটু কম্পেয়ার করো তো স্যার, y ইকুয়াল টু এম এক্স প্লাস সি তে কম্পেয়ার করতে পারি, দেখো তো একই জিনিস হয়েছে কিনা, তাই না? যেখানে এম এর জায়গায় কি লেখা আছে বলো তো, এম এর জায়গায় মাইনাস এ বাই বি লেখা আছে না, লেখা আছে কিনা বলো? আরে এ বি সি তো সব কনস্ট্যান্ট, তাই না? তাহলে বলো তো এই সরলরেখার প্রবণতা কত? y ইকুয়াল টু এম এক্স প্লাস সি লিখলাম এখানে। এম মানে কত পেলাম বলো? মাইনাস এ বাই বি। তাহলে এখানে পেলাম এম মানে হচ্ছে মাইনাস এ বাই বি। এই সরলরেখার প্রবণতা কত বলো? মাইনাস এ বাই বি। কে কে বুঝলো না? আমি যে কোনো একটা জেনারেল ফর্ম যদি ইকুয়েশন দেয়, সাধারণ ইকুয়েশন, লাইক এক্সাম্পল আমাকে বলো যে y ইকুয়াল টু বলো 2x 3x মাইনাস 2y প্লাস 7 ইকুয়াল টু 0, বলো এই ইকুয়েশনের প্রবণতা কত হবে? সবাই বলবে, বলো এই ইকুয়েশনের প্রবণতা কত হবে? আর কেউ 3/2 হবে তো? শিওর? হ্যাঁ 3/2 হবে, কারণ y ইকুয়াল টু mx প্লাস c আকারে লিখলে তো পেয়ে যাবো। বোঝা গেল? এই ইকুয়েশনের প্রবণতা হবে 3/2। কেন 3/2 হবে দেখে নাও একবার, তারা বুঝতে পারছো না? এখান থেকে কি বলতে পারে বলো? 3x প্লাস 7 ইকুয়াল টু 2y না, 2y টা ওদিকে পাঠিয়ে দিলাম, একটু সাজিয়ে লেখো যে 2y ইকুয়াল টু 3x প্লাস 7, এখানে তো y ইকুয়াল টু 3/2 ইন্টু x প্লাস 7/2। যে শেষ সঙ্গে কম্পেয়ার করে দেখো তো y ইকুয়াল টু mx প্লাস c, m মানে 3/2, তাহলে প্রবণতা 3/2। তাহলে যে কোনো যদি একটা সাধারণ বা জেনারেল ফর্ম দেয় সেখান থেকে প্রবণতা বের করতে পারবো? পারবো তো সবাই? শিওর তো? চলো তাহলে যে কোনো সাধারণ বা জেনারেল ইকুয়েশন দিলে সেখান থেকে আমরা প্রবণতা ফাইন্ড করতে পারবো। আর কোনো কোশ্চেন নেই তো এখানে? চলো নেক্সট। এবার দেখো আমি কি বললাম বলো, x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এটা একটা সরলরেখার সাধারণ ইকুয়েশন। এবার শুনবে, বলো এই সরলরেখাটি x অক্ষ y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে? বলছে এই সরলরেখাটা যদি এই সরলরেখাটা হয়, এই কথা না, এটা যদি এই সরলরেখাটি হয় তাহলে বলো এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে a বিন্দুর স্থানাঙ্ক কত, b এর স্থানাঙ্ক কত? অর্থাৎ x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে এবং y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে, তাহলে আমাকে ছেদাংশ আকারে নিয়ে আসতে হবে। x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1, তাহলে তো বলতে পারবো। সে আকার তো নেই, সে আকার নিয়ে এসে যাবে। কি করে নিয়ে আসবো দেখো, ax প্লাস by ইকুয়াল টু মাইনাস c বলতে পারি, পারি তো? x বাই মাইনাস c প্লাস by বাই মাইনাস c ইকুয়াল টু 1 বলতে পারি, বলতে পারি? শিওর তো? এবার দেখো এটা বলতে পারি কিনা, x বাই মাইনাস c বাই a প্লাস y বাই মাইনাস c বাই b ইকুয়াল টু 1। এবার ভালো করে একটু নোটিশ করো তো, দেখো তো যে এই এটা দেখো তো একবার x এর সঙ্গে গুণ হয়ে যায় না? তাহলে গুণ থাকলে তো নামাতে পারি আমরা। দেখো তো এই x এই এটা তো আবার x এর সঙ্গে গুণ হয়ে যাবে উল্টে গেলে, তাই না? তাহলে দেখো তো x বাই a, এটাকে a ভাবো, এটাকে b ভাবো, ইকুয়াল টু 1। দেখো তো এই ফর্মে আসলে কিনা, সেম ফর্মে এসেছে। x অক্ষকে দেখো তো মাইনাস c বাই a কমা 0 তে সেট এ করেছে, মাইনাস c বাই a কমা 0, আর y অক্ষকে 0 কমা মাইনাস c বাই b, 0 কমা মাইনাস c বাই b। এই কোশ্চেন, তাহলে এই সরলরেখাটির যে জেনারেল ফর্ম, এটা হচ্ছে x অক্ষ y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে সহজে বলতে পারলাম। তাহলে যে কোনো একটা জেনারেল ফর্ম যখন লিখবো তাহলে সহজে বলতে পারবো কোন বিন্দুতে ছেদ করেছে। কোনো কোশ্চেন? কারণ কোশ্চেন আছে?
শুভ তুমি লিখবে না? বাড়ি থেকে ভিডিও দেখে লিখবে নাকি? করলেই হলো। আর থেকে বাড়ি থেকে ভিডিওটা দেখবে। চলো এবার এই কোশ্চেন এই ওটা করো দেখি। দেখো এটা করবে, করে দেখাবে যে এই যে ইকুয়েশনে লিখবো এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে। বলে লিখবে 3x মাইনাস 4y মাইনাস 12 দেখলে সহজ হয়ে যাবে অঙ্কটা, মাইনাস 8 দেবো না, 10 ইকুয়াল টু 0। চলো ইকুয়েশন করে দিই। বলো এই যে ইকুয়েশনটা এক্স অক্ষ ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে বলো তাড়াতাড়ি ফার্স্ট। 3x minus 4y minus 10 equal to 0। ওকে, এই যে ইকুয়েশনটা এক্স অক্ষ ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে? চলো এভাবে রেখে করো, তাহলে করে ভালো। খাতায় করো, খাতায় করো, খাতায় করলে কনফিডেন্সটা বেশি ভালো হবে। মাইন্ড রিডিং করতে ঠিক আছে, খাতায় করো একবার। হয়েছে? কত হয়েছে? 10/3, 0 আর 0, মাইনাস 10/4। তাই হয়েছে? একটু 10/3 আর 0, মাইনাস 10/4। আচ্ছা 10/4টাকে ওটা তুমি কাটাকাটি করে 5/2 করতে পারো। হ্যাঁ বুঝলে? চলো এটা করে দিই, অনেকে হয়নি, এভাবেই করবো সেম ভাবে। দেখো কি করবো, ইকুয়েশনটা ছিল 3x minus 4y equal to 10। তাহলে কি বলতে পারি বলো? দেখো 3x minus 4y equal to 10 বলতে পারি, মাইনাস 10টা দিকে প্লাস 10 হয়ে যাবে। আবার 10 কে ডিভাইড করে দাও, 3x/10 minus 4y/10 equal to 1। এটা কি বলে? x/10/3 প্লাস y/10/4 তার মাইনাস করে দাও ইকুয়াল টু 1। এই প্লাস মাইনাসটা কমন নিয়ে এখানে মাইনাস করে দিলাম। ওকে, তাহলে কত হবে বলো? একটা হবে 10/3, 0, আর একটা হবে 0, মাইনাস 10/4। এটাকে তোমরা 5/2 করতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের যে কোনো ইকুয়েশন যদি দেওয়া থাকে তাহলে সেই অনুসারে লিখতে পারবো। আমাকে বললো, কোশ্চেন বললো যে এই ইকুয়েশনটা, এই লাইনটা এক্স অক্ষ ওয়াই অক্ষকে সেট করেছে। ওকে, তাহলে এই যে পজিটিভ ধনাত্মক অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করেছে, এই যে সরলরেখা লাইনটি পজিটিভ এক্স অক্ষ ওয়াই অক্ষের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করেছে তার ক্ষেত্রফল কত বের করতে পারবে? আগেভাবে বের করে নেবে। তাহলে এটা মানে বলো এইটুকু দূরত্ব জেনে গেলাম, তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা করে দেবো। ক্লিয়ার? হাফ এটা ইন্টু এটা করবো। বুঝে গেল? ক্লিয়ার তো? ওকে, চলো নেক্সট কোশ্চেন। ত্রিভুজ যে হোক, তোমার তুমি আঁকতে বলেনি, ক্ষেত্রফল বের করতে বলেছে। বিষয়টা তো জেনে গেলে, ডিসটেন্সটা তো জেনে গেলে, উচ্চতা আর ভূমিটা উল্টা দিকে হলে তো উচ্চতা ওটাই হবে। আরে সাইন ক্ষেত্রফল কখনো নেগেটিভ হয়? ডিরেকশন বোঝানোর জন্য নেগেটিভ হয়। হ্যাঁ, আর এটা দেখো আমি এটার ক্ষেত্রফল বের করে দেখি, যেমন এটা ক্ষেত্রফল কি হয় বলো? তাহলে এটা কত পেলাম বলো? একটা পেলাম কত? 10/3 আর মাইনাস 10/4। তাহলে একটা হাফ ইন্টু ভূমি কত পেলাম বলো? 10/3। উচ্চতা কত পেলাম বলো? 10/4। এটা উত্তর হবে। বুঝে গেল? ক্ষেত্রফল কখনো নেগেটিভ হয় কি? হয় না। আর তাহলে কাটাকাটি করলে কত হবে দেখো? এটা বললে 5 হবে, এটা করলে হবে 5 আর এটা 2, তাহলে হবে 25/6, তাই না? এত বর্গ। বুঝে গেল? কি জন্য কথা বলছো তোমরা? খুব দরকার, এর বাইরে যাও, বাইরে গিয়ে কথা বলে আসো যারা কথা বলছো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কোনো কোশ্চেন আছে কারো? তাই তো? আচ্ছা, তাহলে আমরা জেনে গেলাম সরলরেখার সাধারণ ফর্ম কি ছিল, সাধারণ ইকুয়েশন কি ছিল। হ্যাঁ, এবার শুনবে, আমি যেটা বলবো ভালো করে শুনবে। আমি বললাম দেখো এদিকে, আমি বললাম এটা একটা সরলরেখা, এই সরলরেখার নাম বললাম এবি, একটা সরলরেখা। ওকে, কি বললাম? এবি একটি সরলরেখা, এবং আমি বললাম সিডি আরেকটি সরলরেখা। সিডি একটি সরলরেখা। ভালো করে শুনবে, মন দিয়ে শুনবে, কোশ্চেন এখান থেকে আসবে। আমরা এবি একটি সরলরেখা, সিডি একটি সরলরেখা। আচ্ছা, এবি সরলরেখার যে ইকুয়েশন, এর ইকুয়েশনকে বললাম a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0। ওকে, এবং সিডি যে সরলরেখা তার ইকুয়েশন আমি বললাম a2x প্লাস
b2y প্লাস c2 ইকুয়াল টু 0। ক্লিয়ার? আমি a আর b দুটো, a b একটা সরলরেখা, c d একটা সরলরেখা, তার ইকুয়েশন বললাম। আমি বললাম যে এই সরলরেখা দুটি একে অপরকে কি করেছে, ইন্টারসেক্ট করেছে, তাই না? বা ছেদ করেছে বা ভেদ করেছে, তাই না? দেখো তো ab আর cd দুটি সরলরেখা একে অপরকে কি করেছে, ইন্টারসেক্ট করেছে বা ছেদ করেছে বা ভেদ করেছে, তাই না? তাহলে বলো তো যে বিন্দুতে তারা একে অপরকে ছেদ করেছে বা ভেদ করেছে, অর্থাৎ ছেদ বিন্দু বলে এটাকে বা ইন্টারসেক্টিং পয়েন্ট বলে এটাকে, সেই ইন্টারসেক্টিং পয়েন্টের স্থানাঙ্ক বের করতে পারবে? এই স্থানাঙ্ক আমি বললাম এরা দুজন একে অপরকে পি বিন্দুতে ছেদ করেছে। কি বিন্দু বলো? পি তে ছেদ করেছে, পি। তাহলে বলো তো এই পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলতে পারবে? এনিওয়ান, এনি আইডিয়া? বলো বিনময়, কে বলতে পারবে? সুমন, অর্ণব, কুন্ডু, ঘোষ, কেউ বলতে পারবে? হ্যাঁ, এক্স এর তো কমন থাকবে, দুটোই মুভিং পয়েন্ট। এনি কোশ্চেন? আমার কোশ্চেনে কারো কোনো ডাউট আছে? আচ্ছা, আমি আবার কোশ্চেনটা করি। আমি বললাম এই এবি আর সিডি সরলরেখা, তার ইকুয়েশন অলরেডি গিভেন। কি বলো তো, তার ইকুয়েশন কিন্তু গিভেন, ইকুয়েশন দেওয়া আছে, তার একে অপরকে ইন্টারসেক্ট করেছে, তাই না? এই যেখানে ইন্টারসেক্ট করেছে এই ইন্টারসেকশন পয়েন্ট, অর্থাৎ এখানে এই পয়েন্টের স্থানাঙ্ক। আচ্ছা শুনে নাও, ভালোভাবে মনে রাখবে। যদি কখনো দুটো সরলরেখা একে অপরকে কি করে, ইন্টারসেক্ট করে, অর্থাৎ একে অপরকে ছেদ করে বা ভেদ করে, এই দেখো ছেদ করে বা ভেদ করে, তখন সেই সরলরেখার মধ্যে যে পয়েন্টে ছেদ করলো তার স্থানাঙ্ক কি করে পাবো বলো? এই দেখাবে, এই দুটো সরলরেখাকে সমাধান করবো। কি করব? সমাধান করব। বলে একে সমাধান করতে পারি কিনা বলো? এই লিনিয়ার ইকুয়েশন 9 শিখিনি, অপনয়ন বজ্রগুণ সমাধান করা। সেম ভাবে এই সরলরেখা দুটোকে কি করবো বলো? সমাধান করব, অপনয়ন বজ্রগুণ যা ইচ্ছে পদ্ধতিতে করবো, ঠিক আছে? করার পর দেখো তো এক্স আর ওয়াই এর মান পাবো না? পাবো তো? পাবো। দেখো দুটো ভেরিয়েবল আছে, দুটো ইকুয়েশন আছে, তার সমাধান করলে কি এক্স বা ওয়াই এর মান পাবো? এক্স ও ওয়াই দুটোর মান পাবো। এক্স আর ওয়াই এর মান ধরলাম, আমি এক্সাম্পল দিলাম, এটা সমাধান করে এক্স এর মান পেলাম কত বলো? 2, আর ওয়াই এর মান কত বললাম? 7। ওকে, বুঝে গেল? তাহলে বলো এই এক্স আর ওয়াই এর মান যে পেয়ে যাবো, আর এই বিন্দুর স্থানাঙ্ক কি হয় বলো? 2,7 হবে স্থানাঙ্ক। ক্লিয়ার? বুঝে গেল? এই দুটো সরলরেখার ইন্টারসেক্টিং পয়েন্টে কি পাবো? একে সমাধান করবো দুটোকে, এক্স আর ওয়াই যে মানটা পাবো সেই মানটা হচ্ছে এদের ইন্টারসেক্টিং পয়েন্টের মান। অর্থাৎ এখানে ছেদ করেছে, ছেদ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে সেই পয়েন্ট দুটোর মান, অর্থাৎ এক্স আর ওয়াই এর মান বসিয়ে দেবো এখানে, সেটা হবে ইন্টারসেক্টিং পয়েন্টের স্থানাঙ্ক। বুঝে গেল? কে বুঝতে পারে না বলো? বুঝতে পারো? যে দুটো সরলরেখা ছেদ করেছে, এই দুটো সরলরেখা, এই দুটো ইকুয়েশন তো জানো, সেগুলো সলভ করতে পারবে না? অপনয়ন 9 শিখেছিলে, অপনয়ন সলভ করবে। কি কেন হলো? হ্যাঁ, কারণ দুটোর কমন পয়েন্ট যে, দেখো এই পয়েন্টটা দেখো তো, এই পয়েন্টটা এই সরলরেখার পয়েন্ট, এটার পয়েন্ট না, তাই এটা কমন পয়েন্ট নাকি কমন করবে নাকি? সলভ করে পেলাম। বুঝে গেল? কেউ বুঝতে পারলো না? সবাই ক্লিয়ার তো? তাহলে আমরা জেনে গেলাম যে দুটি সরলরেখার ইন্টারসেকশন পয়েন্টে কি করে পাই বলো? সরলরেখা দুটোকে সমাধান করার পর যে এক্স ওয়াই মান পাবো সেই স্থানাঙ্কটা হচ্ছে যে এই পয়েন্টের স্থানাঙ্ক। ওকে, সবাই ক্লিয়ার তো? এবার এখান থেকে আরেকটা কোশ্চেন করবো, সবাই নিজের মতো করে লিখে নিলে এটা। এবার আমার কথা শুনবে ভালো করে। আচ্ছা, 2,7 আমি ধরে নিলাম, ঠিক আছে? এবার তাকাবে, এখান থেকে আরেকটা জিনিস পড়বো। বললাম, বলছি একটা ইকুয়েশন which is passes through the, ভালো করে শুনবে, এই ইকুয়েশন অফ স্ট্রেট লাইন বলছে একটা সরলরেখার ইকুয়েশন, যে ইকুয়েশনটা, যে সরলরেখাটা পাসিং থ্রু দ্য ইন্টারসেক্টিং পয়েন্ট অফ দিস গিভেন টু লাইন। মানে একটা সরলরেখার ইকুয়েশন, একটা সরলরেখা, যে সরলরেখাটা এই গিভেন টু লাইন আছে না, তাদের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে পাস থ্রু করবে। বললাম একটা সরলরেখা, যে সরলরেখাটা মিনময় গল্প করছো। কি এমন গল্প আছে বলো? আমি বারবার বলছি মিনময় কথা বলো না, তুমি ভালো ছিলে, আবার কথা বলছো মিনময়। আমি বোঝাচ্ছি, তুমি কিন্তু ফুল করে কথা বলছো। কি গল্প ওর সঙ্গে আছে বলো? পার্সোনাল কিছু কথা আছে? ফোনে করতে দেয় না মা? যাওয়ার সময় ঘাট ধরে ধরে যাবে, রাস্তায় কথা বলতে যাবে, 10 মিনিট লেট করে যাবে, মাকে বলবে পড়াচ্ছে, তুমি গল্প করে বাড়ি যাবে। কিন্তু এখন পড়ানোর সময় গল্প করো না, ঠিক আছে? প্লিজ শুনবে একবার, পড়ানোর সময় কথা বলবে না। ভালো করে শুনো কি বলছে। বলছে একটা সরলরেখা, যে সরলরেখাটা কি বলো, এই দুটো লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে পাস থ্রু হয়েছে। ক্লিয়ার আমার কথা? একটা সরলরেখা, যে সরলরেখা কোন দিক দিয়ে গিয়েছে বলো? যে গিভেন টু লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে পাস থ্রু করেছে। আমার কথা ক্লিয়ার হলো সবার? তাহলে এই সরলরেখাটা মানে এরকম দেখতে হবে, দেখো তো একবার, এরকম দেখতে হবে কিনা বলো তো? এরকম দেখতে হবে কিনা বলো? এর নাম দিলাম আমি কি বলো? ই এফ। ক্লিয়ার? এই যে ইএফ সরলরেখা হচ্ছে, ইএফ সরলরেখা হচ্ছে, এই ইএফ সরলরেখা কি বলতো?
পাসিং থ্রু দ্য ইন্টারসেক্টিং পয়েন্ট অফ দিস গিভেন লাইন। বলে বুঝতে পারলে যে এই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখা, কি বলে এটাকে বলো, দুটি সরলরেখা গিভেন সরলরেখার ছেদবিন্দুগামী অপর একটা তৃতীয় সরলরেখা, এর ইকুয়েশন কি হবে? যদি আমরা এই দুটো সরলরেখার ইকুয়েশন জানি, এই তোমার কি হয়েছে, তাকাচ্ছ না কেন? বোর্ডের দিকে তাকাও, বুঝতে পারবে না, শুনলে কিছু বুঝতে পারবে না, তাকাতে হবে। বলছে এই দুটি সরলরেখার ছেদবিন্দুগামী অপর একটি থার্ড সরলরেখা, এই সরলরেখার কন্ডিশন কি বলো, এদের ছেদবিন্দু দিয়ে পাস থ্রু করবে, এবং এর যদি গিভেন, এর যদি ইকুয়েশন দেওয়া থাকে, এই থার্ড সরলরেখার ইকুয়েশন চোখ বন্ধ করে পেয়ে যায়। কি হয় বলো, এই থার্ড সরলরেখার ইকুয়েশন অর্থাৎ ইএফ এর ইকুয়েশন কত হবে দেখো, এর ইকুয়েশন হবে প্রথম সরলরেখা প্লাস সামথিং কনস্ট্যান্ট কে ইনটু দ্বিতীয় সরলরেখা ইকুয়াল টু 0। তার মানে কত বলো, প্রথম সরলরেখা মানে কি বলো, a1 x প্লাস b1 y প্লাস c1 প্লাস এনি কনস্ট্যান্ট k ইনটু দ্বিতীয় সরলরেখা c কি হবে, a2 x প্লাস b2 y প্লাস c2 ইকুয়াল টু 0। বলো এটা কার ইকুয়েশন পেলাম বলো তো, এটা কার ইকুয়েশন পেলাম, এটা হচ্ছে তৃতীয় সরলরেখা ইএফ এর ইকুয়েশন পেলাম। এনি কোশ্চেন, এনি কোশ্চেন, বুঝে গেল? খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, কেটে এনি কনস্ট্যান্ট, ওকে, যেটা যে কোনো কনস্ট্যান্ট নট ইকুয়াল টু 0। আমরা আমার কথা ক্লিয়ার তো, বুঝে গেল? তাহলে হচ্ছে দুটি সরলরেখার ছেদবিন্দুগামী অপর একটি তৃতীয় সরলরেখার ইকুয়েশন হচ্ছে এটা। বুঝে গেল সবাই? কার কোনো ডাউট, কোনো কোশ্চেন, কারণ কোশ্চেন কোনো ডাউট আছে? এই কটা বাজে দেখো তো, সবে 8:30, পিকচার আসবে বাকি। চলো, এটুকু বুঝতে পারো, কোনো সমস্যা হলো? কার কোনো কোশ্চেন আছে? কার কোনো কোশ্চেন আছে? নেই তো? চলো, এই আসতে এটা হয়েছে সবার। চলো এবার শুনবে, আমি তো এই আসতে, এবার শোনো, এই এই আসতে, এবার দেখো ভালো করে শুনবে। এবার বলছে যে একটি সরলরেখার ইকুয়েশন, আমি তোমাদের একটা সরলরেখার ইকুয়েশন দেখো, আমি তোমাদেরকে ক্লাস 11-এ বলেছিলাম, ক্লাস 11-এ কখন বলেছিলাম, লিনিয়ার ইনইকুয়েশন করার সময় বলেছিলাম যে x ইকুয়াল টু 0 এটা একটা সরলরেখার ইকুয়েশন। যারা কথা বলছে কি বলতে পারবে x ইকুয়াল টু 0 কার ইকুয়েশন মিনময়? এটা একটা সরলরেখার ইকুয়েশন। আমি ক্লাস 11-এ এটা বলেছিলাম ভালো করে পরিষ্কার করে, শুধু বলিনি, লিখেও দিয়েছিলাম। হ্যাঁ, ওয়াক্স এর প্যারালাল। আর কেউ কিছু বলবে? কিছু হয়নি, বলেছিলাম 11 এগুলো। দেখো আমি তোমাদের বলেছিলাম, কেন যে ভুলে যাও তোমরা জানি না। আমি দেখো বলছে x ইকুয়াল টু 0, শুনবে, বলছে x ইকুয়াল টু 0 এটা হচ্ছে y অ্যাক্সিস এর সমীকরণ, অর্থাৎ y অ্যাক্সিস কে বলে, এই y অ্যাক্সিস এর সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু 0। x এর 0 মানে হচ্ছে y অ্যাক্সিস এর সমীকরণকে বোঝায়। আমি এগুলো এখানে লিখে দিয়েছি। আবার বলছে x ইকুয়াল টু এনি কনস্ট্যান্ট c, অর্থাৎ যে কোনো কনস্ট্যান্ট 2 হতে পারে, x ইকুয়াল টু 2 5, এটা হচ্ছে প্যারালাল টু x অ্যাক্সিস, অর্থাৎ এরকম টাইপের ইকুয়েশন হতে পারে। এই প্যারালাল টু y অ্যাক্সিস, সরি x y অ্যাক্সিস লিখে নাও খাতায়। x এর 0 এটাকে y অ্যাক্সিস কে বোঝায়, y অক্ষকে বোঝায়, আর এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল সরলরেখা বোঝায়, y অক্ষের সমান্তরাল সরলরেখাকে বোঝায়। ওকে, আবার সেম লিখবে, y ইকুয়াল টু 0 এটা হচ্ছে x অ্যাক্সিস কে বোঝায়, a অ্যাক্সিস কে বোঝাবে, x অক্ষকে বোঝাবে, আর y ইকুয়াল টু এনি কনস্ট্যান্ট কি হবে, y অক্ষের সমান্তরাল সরলরেখাকে বোঝায়, y অক্ষের সমান্তরাল সরলরেখাকে বোঝায়। ওকে, এই চারটে জিনিস মাথায় রাখতে হবে। এটা 11-এ বলেছিলাম, 11 বলেছি, থার্ড সেমে বলেছিলাম।
মাথায় কারো নেই, আমার লেখেন মাথায় থাকে। থার্ড সাম বলছি, ফার্স্ট সেম, 12 এর থার্ড সেম। চলো, লিনিয়ার ইনইকুয়েশনে বলেছিলাম, হলো? এগুলো কিন্তু জানতে লাগবে, ওকে? আচ্ছা, তারপর দেখবে, ও সরি, এটা এক্স অক্ষের সমান্তরাল হবে, সরি। কি হলো? এবার শুনবে, এই আচ্ছা, এবার দয়া করে সব বই বের করো, অঙ্ক করবো। সরলরেখার থিওরি অলমোস্ট কমপ্লিট। বই দাও, চলো দাও তো, তুমি ওর বই, সৈন্য বইটা দেখো তো, বলতে খুশি হওয়ার কিছু নেই, অঙ্ক হবে এখন। দেখো, এক্সারসাইজ বের করো, পেজ নাম্বার 141, পেজ নাম্বার 141, পেজ নাম্বার 141, এসএন দে বই সবাই জানো, এসএন দে বইয়ের 141 পেজ আমার সরলরেখা। দেখো, এর 3 থেকে শুরু করব, 1 2 কোনো কোশ্চেন না, ওটা কাকে বলে এমনি যুক্তি দিতে বলেছে, 3 থেকে কোশ্চেন সলভ করবে। দেখো সবাই 3 নম্বর কোশ্চেনটা পড়ো, কি বলেছে দেখো। দেখো, সংক্ষিপ্ত উত্তরধর্মী, সংক্ষিপ্ত উত্তরধর্মীর পেজ নাম্বার 141 এর 3 নম্বর কোশ্চেন বলছে যে 3x + 4y - 12 = 0 সরলরেখা অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত হবে? কোশ্চেন সবাই করে ভালো তো, তুমি এদিকে ঘুরে ভালো, এদিকে ঘুরে বসো না তুমি। হ্যাঁ, দেখো এই 141 পেজ 3 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, 3x + 4y - 12 = 0 বলছে এই সরলরেখা অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে, এদিকে বলছে এই সরলরেখা অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত? এরকম কোশ্চেন করে দিয়েছে আগে না? চলো, তাহলে অক্ষ দুটির সঙ্গে ত্রিভুজ মানে কি বলতে চাইছে বলো তো? সরলরেখাটা এটার কথা বলতে চাইছে, তাই না? এটার কথা বলতে চাইছে তো, তাই তো? তাহলে এই সরলরেখাটার কথা বলেছে, তাহলে এটার নাম দাও এ, এটা বি। চলো, তাহলে আমরা এই ফর্মে নিয়ে আসবো, মানে কি ফর্ম হলো, x/a + y/b = 1। তাহলে এই ও এ বি ত্রিভুজের কথা বলেছে, এর ক্ষেত্রফল চেয়েছে। আচ্ছা, যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে কি দরকার বলো? হাফ ভূমি ইনটু উচ্চতা, এটা দরকার আর এটা দরকার। আদিত্য, খুব দরকার কথা বলা, সুন্দর কি বোঝা যাচ্ছে অঙ্কটা, হ্যাঁ? পদ্ধতি হচ্ছে, তোমার কি সাধারণ জ্ঞান নেই যে আমি পড়তে আসছি এখানে, কারোর সঙ্গে গল্প করছি কেন? শুভম, বাবা কিন্তু পরশুদিন ফোন করেছিল, ঠিক আছে? জানো এটা তুমি, বাবা ফোন করেছিল আমাকে। দেখো শুনবে, তাহলে কি হয়, এখান থেকে কি বলতে পারি, যেহেতু এটা ছেদিতাংশ, মানে কি ছেদিতাংশ আকারে নিয়ে আসবো, x এটা y। দেখো কি হবে, 3x + 4y = 12 হবে। এখান থেকে দেখো তো, 3x/12 + 4y/12 = 1 হবে না? চলো কাটলে কি হবে, দেখো x/4 হবে, এটা কাটলে 3 হবে, তাহলে x/4 + y/3 = 1। এই যে ফর্মটা দেখলাম, দেখো এই ফর্মটাতে অ্যাকচুয়ালি এই সরলরেখার ইকুয়েশন না। তার মানে কি বলতে পারি বলো, এইটুকু দূরত্ব কত, 4, আর এইটুকু দূরত্ব 3, তাই না? তাই তো শিখেছি আমরা। তাহলে বলো এর ক্ষেত্রফল কত হবে বলো, লিখবো therefore ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, ভেরি গুড, 6 হবে। কি হবে, হাফ ইন্টু ভূমি, ভূমি মানে ও এ, ইন্টু উচ্চতা মানে ওবি, তাই না? ও এ মানে কত, 4, ওবি মানে 3। চলো, এটা কোশ্চেন দিয়েছিল, তাহলে কত হবে বলো, কাটাকাটি করলে 2, তাহলে হবে 6 বর্গ একক। সব কি আছে কোশ্চেনটা, এর উত্তর হয়ে গেল। সব বুঝতে পারলে? তার 3 নম্বর কোশ্চেন অলরেডি ডান। দেখো
2 মার্কসের জন্য, এগুলো কিন্তু 2 মার্কসের কোশ্চেন, ঠিক আছে? এই সংক্ষিপ্ত উত্তর ধর্মে যেগুলো আছে এই প্রত্যেকটা 2 মার্কসের কোশ্চেন। কটা কোশ্চেন আছে? 27টা আছে। বুঝা গেল? কারো ডাউট আছে? চলো পরের কোশ্চেন দেখো, 4 নম্বরটা দেখো। তোমরা কিন্তু কথা বলবে না, আবারও বলছি রেকর্ডিং ক্লাস হচ্ছে, একদম কথা বলবে না। দেখো 4 নম্বর কোশ্চেনটা পড়ো একবার সবাই। 4 নম্বর কোশ্চেন বলো কি বলেছে। বলছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে নত সরলরেখাটি ওয়াই অক্ষকে 0,3 বিন্দুতে ছেদ করেছে, তার সমীকরণ নির্ণয় করো। একদম সহজ কোশ্চেন। দেখো কি বলেছে, দেখো ছবিটা আগে একটি সরলরেখা যেটা বলছে ওয়াই অক্ষকে 0,3 বিন্দুতে ছেদ করেছে, তাই না? তাহলে পরিষ্কার কি ছেদ অংশ আকার বুঝতে পারছে, এটা ওয়াই অক্ষকে ছেদ করেছে মানে কি এরকম হয়েছে সরলরেখা নিশ্চয়ই। এটা বলতে পারি না, দেখো তো এবি সরলরেখা, এটা বলছে 0,3 বিন্দু বলে দিয়েছে আমাদের যে ওয়াই অক্ষকে 0,3 বিন্দু ছেদ করেছে এবং 45 ডিগ্রি কোণে নত, তার মানে এটা 45 ডিগ্রি কোণ, তাই তো? ওকে, তার মানে বলো তো আমাকে একটু পরিষ্কার করে, স্যার এইটুকু দূরত্ব কত বলতে পারবে? কত দূরত্ব, কত এইটুকু মিমো, এর দূরত্ব কত? বইটা ছুঁড়ে মাথায় মারবো একদম। আমি তো আজকে সহ্য করছি, কিন্তু পুজোর পরে একদম টাইম কম, আমার মাথা একদম গরম করবে না। 4 মাস টাইমে আমাকে সাবধানে পড়াতে দিবে। এখানে 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 যদি তোমাদের মনে হয় যে আড্ডা মারাতে আসছে, স্যারের কাছে পড়াশোনা করবো না, মাসে কিছু টাকা দিচ্ছ আমাকে, কিনে নাও না আমাকে, এখান থেকে একদম বের করে দেবো বলে দিচ্ছি। পড়াশোনা করার ইচ্ছে থাকলে এখানে থাকবে না, থাকবে না। আমরা একদম, তোমাকে শুধু বলিনি, অনেকেই বলছে, অনেকে গল্প করছে। এখানে শুধুমাত্র যারা পড়াশোনা করতে চাও তারাই থাকবে, এখানে আমার বেশি জনের দরকার নেই। 2-5 জন কমে গেলে কোনো যায় আসবে না আমার। যারা পড়াশোনা করতে চাও তারা এখানে থাকবে, পুজোর পরে একদম ওয়ার্নিং দিয়ে দিলাম, বেশি কথা বলবে এখানে পড়তে আসবে না। 700-800 টাকা দিয়ে আমাকে কিনে নাও নি তোমরা, এখানে থাকবে যারা পড়াশোনা করতে চাও তারাই থাকবে, যারা পড়াশোনা করতে চাও তারা থাকবে না। পরের দিন থেকে গল্প করে দেখো, মেরে এখান থেকে বের করে দেবো, কার বাবা মা কি বলে দেখে নেবো। চলো ভাই ভালো করে শুনে, তো আস্তে আস্তে বোঝাচ্ছি আমি, গল্প করে যাচ্ছে। দেখো কোশ্চেন কি বলেছে, কোশ্চেনটাকে পড়ো। বলছে ওয়াই অক্ষকে 0,3 বিন্দুতে কি করেছে বলো, ছেদ করেছে। তাহলে এটা 0,3, এটা তো অরিজিন মূল বিন্দু, তাই না? তাহলে বলতে পারো দেখো এই যে এই বিন্দু থেকে, অর্থাৎ যদি পি নাম দিই, তাহলে পি আর ওর দূরত্ব কত বলতে পারবে কেউ? কত বলো? 3 একক হবে, তাই না? এটা যেহেতু 0,3 মানে এটা 3 একক হবে। তাহলে বলো তো এটা কোন ইকুয়েশন মনে পড়ছে বলো তো? থিটা দেওয়া আছে 45 ডিগ্রি, তাহলে বলো এম এম ইকুয়াল টু ট্যান থিটা কত হয় বলো? কত হয় বলো? ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু কত হবে? 1, তাই তো? একটু ক্লিয়ার? তাহলে দেখো 1 দেওয়া আছে, এটা ইকুয়াল টু সি দেওয়া আছে না, দেখো তো। তাহলে 1 নম্বর ফর্মটা না, প্রবণতা ছেদিতাংশ আকার y ইকুয়াল টু mx প্লাস c। তাহলে বলছে এই সরলরেখার ইকুয়েশনটা কি হবে, এটা বলেছে আমাকে। তাহলে সরি, দেখো ab সরলরেখার সমীকরণ, এটা আমাদের বের করতে বলেছে, তাই তো? তাহলে বলো y ইকুয়াল টু কি হবে? y ইকুয়াল টু mx প্লাস c, এটা ইকুয়েশন ছিল না? তাহলে বলো এখানে মান বসিয়ে দাও, y ইকুয়াল টু m মানে কত পেয়েছি বলো? 1, তাহলে 1 ইনটু x প্লাস c, c মানে কত? 3, তাহলে দেখো তো y ইকুয়াল টু x প্লাস 3, সাজিয়ে লিখলে কি হবে? y মাইনাস 3 প্লাস y x মাইনাস y প্লাস 3 ইকুয়াল টু 0। ইকুয়েশন তুমি বুঝতে পারলে? একদম সহজ কোশ্চেন আছে কিছু কারো? বোঝা গেল? চলো তোমরা বাড়িতে একটু 5, 6, 7, 8, 9, 10 মোটামুটি 15 পর্যন্ত অঙ্ক করতে পারবে বাড়িতে, একদম সহজ অঙ্ক। হ্যাঁ